প্রতিটা বিপ্লবের পরই সম্ভবত এমন হয়, মানুষ স্বপ্ন দেখে এবং স্বপ্ন ভেঙে যায়। আপনাদের নিশ্চয়ই মনে আছে, মুক্তিযুদ্ধের পর বাংলাদেশের সবচেয়ে উচ্ছল এবং মেধাবী তরুণরা একটা রাজনৈতিক দল গড়ে তুলেছিল, যার নাম দেওয়া হয়েছিল জাসদ। জাসদ একটা বিরাট স্বপ্ন দেখিয়েছিল সাম্য এবং সমতা ভিত্তিক এক নতুন রাষ্ট্রের। কিন্তু আমরা যেটা দেখি, খুব দ্রুত স্বপ্নভঙ্গ হয়। জাসদের হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করা হয় এবং এক পর্যায়ে জাসদ ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। 5ই আগস্ট বাংলাদেশের সামনে আবার নতুন করে একটা সম্ভাবনার দুয়ার খুলেছে। এই দিনটা অবশ্য এমনি এমনি আসেনি, মানুষের অপরিসীম ত্যাগ স্বীকার করতে হয়েছে এর জন্য। 16 বছর ধরে বিরোধী নেতাকর্মীরা গুম খুনের শিকার হয়েছেন। আর জুলাই আগস্টে আমরা যেটা দেখি, সব মানুষ তাদের বুক পেতে দেয় গুলির সামনে, এবং খুব অল্প কয়েকদিনে 1400 থেকে 3400 মানুষকে হত্যা করা হয়। এরকম একটা প্রেক্ষাপটে নতুন এক রাজনীতির স্বপ্ন দেখায় ছাত্রনেতারা, যারা মূলত অপরিচিত ছিলেন কিন্তু জুলাই আন্দোলনের নেতৃত্ব দেন। তাদের নেতৃত্বে একটা নতুন দলের কথা যখন হয়, সেখানে যেটা খুব জোর দিয়ে বলা হয় যে দলটা হবে মধ্যপন্থী, সেখানে কাউকে কোনো ট্যাগ দেওয়া হবে না এবং সব মানুষের জন্য এনসিপির বা এই নতুন দলের দরজা খোলা থাকবে। কিন্তু আমরা যেটা দেখি যে এনসিপি শুরুতে এক ধরনের ভাঙ্গন দেখা যায়, এবং যারা শিবির নেতা হিসেবে পরিচিত, সাবেক শিবির নেতা হিসেবে পরিচিত এমন একটা অংশ সেখান থেকে সরে যায়, এবং তারা এরই মধ্যে একটা নতুন প্ল্যাটফর্ম গড়ে তুলেছে। যাত্রা লগ্নের সেই বিতর্কের পরও এনসিপি নিয়ে মানুষের একটা বিরাট আশা ছিল। সে আশাটা কি কিছুটা কমে আসছে? এনসিপি কি পথ হারাচ্ছে? আমরা যেটা দেখি যে সর্বশেষ এনসিপি একটা বিরাট বিতর্কে নিজেকে জড়িয়েছে। শুরুটা করেছেন অবশ্য তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি যেটা বলেন যে তার একটা ফেসবুক পোস্ট ঘিরে আমরা যেটা দেখি যে জামাত এবং হেফাজতের মধ্যে তীব্র প্রতিক্রিয়া হয়, এবং এনসিপির সঙ্গে ইসলামিস্ট যে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল সেটা অনেকটা ভেঙে যায়। এবং কিছুটা বিস্ময়করভাবে এনসিপি ও মাহফুজ আলমের বক্তব্য সাপোর্ট করে একটা বিবৃতি দেয়। এই প্রেক্ষাপটে খুবই প্রভাবশালী অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য মনে করছেন যে এনসিপি ভেঙে যাবে। আসলেই কি এনসিপি ভেঙে যাবে? সেই প্রশ্নে যাওয়ার আগে আমি একটা অন্য বিষয়ে আলোচনা করে নেই। এটা বলা ঠিক হবে কি না তবুও বলি যে নাহিদ ইসলামের প্রতি আমার এক ধরনের মুগ্ধতা রয়েছে। যেসব ছাত্রনেতা গত কয়েক মাসে বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তার করেছেন, এর মধ্যে দেখবেন যে আপনি নাহিদকে খুব সহজেই আলাদা করা যায়। শান্ত সৌম্য চেহারার একটা ছেলে, এবং উনি কথা বলেন খুবই কম, এবং রাজনীতিবিদদের একটা প্রধান বৈশিষ্ট্য তার মাঝে রয়েছে যে তিনি মানুষের কথা শোনেন খুব মনোযোগ দিয়ে। এবং সেই কালছেটে ছবিটার কথা মনে আছে, তাকে যখন তুলে নিয়ে নির্যাতন করা হয় এবং তারপর গণস্বাস্থ্য হাসপাতালে তার যে ছবিটা তোলা হয়, শরীরে নির্যাতনের চিহ্ন, এটা কিন্তু জুলাই আন্দোলনের একটা অন্যতম প্রধান ছবি। কিন্তু এত কিছুর পরও নাহিদ কিন্তু দমে যায়নি। সে শহীদ মিনারে এক দফা ডাক দেয় এবং শেষ পর্যন্ত শেখ হাসিনা পতন আন্দোলনের একজন প্রধান সেনানী হিসেবে নেতৃত্ব দেয়। তো আমরা যেটা দেখি যে এনসিপির যখন এই সংকটকালীন সময় এবং এনসিপি যখন একটা বিরাট দ্বন্দ্বমুখর সময় অতিক্রম করছে, তখন এনসিপির প্রধান নেতা নাহিদ ইসলামকে আমরা সেইভাবে দেখছি না। কেন তিনি নিজেকে আড়ালে রাখছেন সেটা একটা বিরাট প্রশ্ন। একটা নতুন রাজনৈতিক দল যারা নতুন একটা স্বপ্ন দেখাচ্ছে, আমি তো মনে করি সেই দলের প্রধান হিসেবে নাহিদ ইসলামের আরও হয়তো অনেক বেশি অ্যাক্টিভ থাকার কথা ছিল। বিশেষ করে এই সংকটময় মুহূর্তে একটা দ্বন্দ্বমুখর সময়ে তার অবস্থান পরিষ্কার করার কথা ছিল, সেটা কিন্তু তিনি করছেন না। এবং কি এনসিপির যে সাধারণ সম্পাদক বা সদস্য সচিব আক্তার সাহেব, তাকেও কিন্তু ওইভাবে দেখা যাচ্ছে না। এখন আমরা যেটা আসতে পারি যে এনসিপিতে যে নতুন যে একটা দ্বন্দ্বমুখর পরিস্থিতি, সেটা নিয়ে যেটা বলেছিলাম যে এবার এই দ্বন্দ্বটা শুরু হয় মাহফুজ আলমের একটা বক্তব্যকে ঘিরে, যেখানে দৃশ্যত তিনি দুটো বিষয় নিয়ে আসলে বিতর্ক। একটা হচ্ছে মুক্তিযুদ্ধকালীন সময়ে ভূমিকার জন্য দৃশ্যত তিনি জামাতকে ক্ষমা প্রার্থনা করতে বলেন। আরেকটা যেটা দেখা যায়, পাকিস্তানপন্থী রাজনীতি বাংলাদেশে চলবে না এরকম একটা কথা বলেন। বাংলাদেশে পাকিস্তানপন্থী রাজনীতি আসলে কারা করছে? আমি তো নিশ্চিত করে বলি বাংলাদেশে কোনো পাকিস্তানপন্থী রাজনীতি নেই। তার এই বক্তব্যে জামাতের পাশাপাশি আমরা দেখি হেফাজত ইসলামও তীব্র প্রতিক্রিয়া জানায়। এবং এনসিপির সঙ্গে আসলে যে ইসলামীদের যে একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক যেটা বলছিলাম, সেটা আসলে অনেকটা ভেঙে পড়ে। কিন্তু এই পরিস্থিতিতে এনসিপির কিছু নেতার অবস্থান কিন্তু ভিন্ন, সেটা পরিষ্কার হয়। বিশেষ করে হান্নান মাসুদ এবং
সার্জিস আলম পরিষ্কার ফেসবুকে পরিষ্কার পোস্ট দিয়ে এটা উল্লেখ করেন যে এই বিতর্ক বাহাস অবশ্যই থামানো উচিত, এবং তারা বলেন যে এই বিভক্তি একটা সর্বনাশ ডেকে আনবে, এবং যে কোনো সেন্সেবল মানুষও আসলে সেটাই বলবেন। কিন্তু আমরা যেটা দেখছি যে হাসনাত আবদুল্লাহ যদিও এই নিয়ে কিছু পরিষ্কার করে বলেননি, কিন্তু পিনাকি ভট্টাচার্য বলছেন যে এই বর্তমানে প্রেক্ষাপটে হাসনাত আবদুল্লাহ হয়তো এনসিপিতে থাকতে পারবেন না। হাসনাত থাকতে পারবেন কি পারবেন না সেটা আসলে সে আলোচনা একটু আরেকটা ভিডিওতে আমি হয়তো বিস্তারিত আলোচনা করব, কিন্তু এটা পরিষ্কার যে এনসিপিতে একটা দ্বন্দ্বমুখর পরিস্থিতি তৈরি হচ্ছে, এবং হয়তো এখনই এনসিপিকে এই দ্বন্দ্ব ভাঙ্গনের দিকে নিয়ে যাবে না, কিন্তু অনেকটা আদর্শিকভাবেই আমরা দেখছি যে এনসিপিতে একটা বিভক্তি পরিষ্কার হচ্ছে। এনসিপিতে কিন্তু হেফাজত ঘরানার কিছু ব্যক্তিও কমিটিতে আছেন যারা কওমি মাদ্রাসা ভিত্তিক, এবং হয়তোবা শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত কিছু ব্যক্তিও এখনও আছেন। যদিও একসময় শিবির হিসেবে পরিচিত কেউ কেউ এখন জামাত শিবিরের বিরুদ্ধে খুব শক্ত অবস্থান নিচ্ছেন। এই পুরো এই দ্বন্দ্বমুখর সময়ে যেটা আমি বলছিলাম যে মনে হচ্ছে এনসিপিতে দ্বন্দ্বটা আরও প্রকট হবে, আর অবশ্যই এই সংকটময় সময়ে নাহিদ ইসলামকে আসলে সামনে আসা উচিত, কারণ এনসিপির মুক্ত তিনি যদি সামনে না আসেন সংকট আরও বাড়বে খুব সম্ভবত।